বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক G9-এর সাধারণ সম্পাদক এবং চিকিৎসক লেখক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমার ডানের রয়েছেন কলামিস্ট সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটা আবহ তৈরি হয়েছে নির্বাচনের এবং এই আবহে প্রায় সবাই নির্বাচনের ট্রেনে উঠে পড়েছেন বলে মনে হচ্ছে, কিন্তু কারো কারো মধ্যে এখনও সংশয় রয়েছে যে কী ধরনের নির্বাচন শেষ পর্যন্ত হবে, কতটা শান্তিপূর্ণ হবে, কতটা ক্রেডিবল ইলেকশন হবে। সব মিলিয়ে অনেকের মধ্যে সংঘাত সংঘর্ষের বা একটা অস্থিরতার আশঙ্কাও আছে। আমি আপনাদের দুজনের কাছ থেকেই বুঝতে চাই যে নির্বাচনের জন্য আসলে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, কিন্তু ইঞ্জিনটা ঠিক আছে কিনা, বগিগুলো ঠিক আছে কিনা, রেল লাইনটা ঠিক আছে কিনা, লক্ষ্যটা স্থির কিনা, কি মনে হয় আপনাদের কাছে? এটা একটা সাধারণত আপনি শুরু করেন যদি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাইদ ভাই আলোচনায় আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এতদিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যতটা ঘোরতর ছিল সেটা কিছুটা কেটেছে এই জন্য যে নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে সরকার নির্বাচন যে কোনো উপায়ে করবে এটা আগে থেকেও বলছিল। অনেক সংশয় থাকার পরও আমার সবসময় মনে হয়েছিল নির্বাচন তারা করবে, কারণ হচ্ছে নির্বাচন করা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নাই, কারণ তারা রাষ্ট্রটা চালাতে পারছে না। তারা নানা দিক থেকে একেবারেই যাচ্ছে তাই করে ফেলছে এবং তাদের প্রতি কোনো রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের আস্থার ধীরে ধীরে এতটাই কমে যাচ্ছিল যে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে অন্যদের কাছে বিশ্বাসযোগ্য রাখবার যে বিষয়টা বা একটা গার্ডস নিয়ে কর্তৃত্ব নিয়ে যে রাষ্ট্র ব্যবস্থাটাকে চালানো ন্যায়সঙ্গতভাবে সেটি তাদের হাতছাড়া হয়ে গেছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে এসপিডিসি নিয়োগ লটারি করে নিয়োগ দিতে হয়। যে সরকার তাদের নিজস্ব বিধিবিধান বলে একজন এসপি নিয়োগ দিয়ে সেটাকে স্ট্যান্ড করাতে পারবে না বলে তাদেরকে লটারির আশ্রয় নিতে হয়, তারা কতটা দুর্বল অবস্থায় চলে গেছে যে তাদেরকে কেউ আর মানছে না। এবং তারা কোনোভাবে এখন নির্বাচনটা করে, ধরেন এর মধ্যে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সত্যি সত্যি যারা দুর্নীতি করেছেন তারা যা করেছেন সেটাকে নিরাপদ রাখতে চান, যারা করেননি তারাও হয়তো এইভাবে ঝুঁকি নিয়ে আর এগিয়ে যেতে চান না। সুতরাং নির্বাচনটা তারা করে কোনোভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা দিয়ে তারা সরে যেতে চান। এটা মনে হয়েছে অনেক দিন ধরেই যে তারা একটা অ্যাডহক ভিত্তিতে চলে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দল বিএনপি শুরু থেকেই নির্বাচন চেয়ে আসছে এবং আরও কিছু দল চেয়েছে। জামায়াত এবং এনসিপি একটু ভিন্ন সুরে কথা বললেও যখন দেখেছে যে বাংলাদেশে আসলে বিনিয়োগ, কর্মসংস্থান, বিরাজনীতিকরণের ধারাকে বন্ধ করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ, সমস্ত কিছু মিলিয়ে নির্বাচনটা বেশিরভাগ মানুষ চাচ্ছে। বিদেশি বন্ধু যারা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চান তারাও চাচ্ছে বলে শুনছি আমরা, ব্যবসায়ীরা চাচ্ছে, এমনকি সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলাও রক্ষা করা যাচ্ছে না, নির্বাচন পরিচালনা সম্ভব হবে না। সেই সেনাবাহিনীও চায় যে নির্বাচনটা হয়ে যাক। সেই কারণে নির্বাচন না করে আর কোনো উপায় এদের হাতে ছিল না। ফলে জামায়াত এবং এনসিপিও ভিন্ন সুরে কথা বললে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে, সেই জন্য তারাও যেভাবেই হোক নির্বাচনের পক্ষে এখন কথা বলছে। সেই বিবেচনায় বলছি কিছুটা অনিশ্চয়তা থাকলেও এখন নির্বাচন না হওয়ার অন্য কোনো অপশন আছে বলে মনে হয় না হবে। এবং দলগুলো পুরোমাত্রায় যখন নির্বাচনী প্রচারণায় নেমে যাবে, প্রার্থীরা নেমে যাবে, তখন সিনারিয়া আরও কিছু চেঞ্জ হবে। তবে যেই চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, এইবার প্রধান চ্যালেঞ্জ হলো বহুপক্ষীয়। একটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে নেই, কিন্তু আওয়ামী লীগের শক্তি কিন্তু মাঠে রয়ে গেছে অনেকখানি। আওয়ামী লীগ 16 বছর ধরে যে কালো টাকার মালিক হয়েছে লুটপাট করে, সেই টাকা কিন্তু দেশে বা বিদেশে যে কেউ তাদের হাতে রয়ে গেছে, অবৈধ টাকা। আওয়ামী লীগের আমলে যে অস্ত্রের ঝনঝনানি ছিল, নিজেদের গ্রুপের মধ্যে গোলাগুলি হতো, সেই অস্ত্রগুলো এই 1.5 বছরে সরকার উদ্ধার করতে পারেনি। সেই অস্ত্রগুলো আওয়ামী লীগের হাতে হোক অথবা তাদের মাধ্যমে পেশাদার সন্ত্রাসীদের হাতে হোক, কোথাও না কোথাও অস্ত্রগুলো কিন্তু যেতে পারে, ব্যবহৃত হতে পারে।
এইদিকে জামায়াত ইসলামের যেই উল্লম্ফন এবং তারা কোনো না কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে এরকম তারা ভাবছে, ফলে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে সেটা খুবই আগ্রাসী মনোভাব এবং যে কোনো উপায়ে তারা ক্ষমতায় যেতে মরিয়া এইরকম একটা ভাব তাদের মধ্যে আছে। বিএনপির নিজেদের মধ্যে কোন্দল, অন্য দলের সঙ্গে সহিংসতায় জড়ানো, এটা আগেও ছিল, এইবারও সেটা কোথাও কোথাও লক্ষণীয় হয়েছে। ফলে বিএনপি জামায়াতের মানে সম্পর্কটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না এই প্রতিদ্বন্দ্বিতা শত্রুতায় পরিণত হয়ে সংঘর্ষের রূপ নেবে সেটা এখনও আমরা জানি না, এবং সেইটা কতটা শক্ত হাতে এই সরকার তাদের প্রশাসন দিয়ে দমন করতে পারবেন এটি নিয়ে কিন্তু অনেকের সন্দেহ আছে। ফলে আওয়ামী লীগের নাশকতা অথবা নির্বাচনকে বাধাগ্রস্ত করবার তাদের শক্তি সামর্থ্য এবং নাশকতার কতটা সম্ভাবনা আছে সেটা কি করে নিয়ন্ত্রণ করবে, বিএনপি এবং জামায়াতের মধ্যকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শত্রুতায় পরিণত হলে সংঘর্ষের রূপ নিলে সেটা নিবে কিনা বা কতটা সেটা রোধ করতে পারবে, পাশাপাশি এই প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার যে অঙ্গীকার করেছে এই সরকার সেটা তারা এই আচরণ বিধি মেনে শুরু থেকেই কতটা নিরপেক্ষতা দেখাতে পারে এই প্রশ্নগুলি আছে। তবে ক্ষেত্র বিশেষে আমার মনে হয় যে তাদের সদিচ্ছাটা আছে। যেমন ধরেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনী কাজে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে না বলে যে সিদ্ধান্তটা নিয়েছে এটি একটি ভালো সিদ্ধান্ত। এখন এটা মনে করতে পারে কেউ যে যেহেতু ইসলামী ব্যাংক আলোচনায় এসছে এবং তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে জামায়াত ইসলাম তাদেরকে অনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে সেজন্য বন্ধ হয়েছে, ফলে জামায়াত এখানে একটু নাখোশ হতে পারে। আবার অন্য একটা দৃষ্টিকোণ থেকে যদি এমন কিছু হয় যে যেখানে বিএনপির ফেভারে যাচ্ছে কিন্তু বন্ধ করছে না সরকার, তখন কিন্তু এটা আবার সমালোচনা আসবে। ফলে তাদেরকে শুরু থেকেই যদি এই নির্বাচন কমিশন অন্তত নির্বাচনের প্রশ্নে তাদের নিউট্রালিটি বজায় রাখে যে শক্তি কতটা শক্ত সেটা না দেখে ন্যায্যতার প্রশ্নে তাদের বিধিবিধানের প্রয়োগ হবে, এইটা করলে জনগণের আস্থা বাড়বে, সমর্থনও বাড়বে। ফলে অনিশ্চয়তা আছে, সংশয় আছে, তারপরও আমি একটু আশাবাদী এখনও থাকতে চাই যে তারা একটা ভালো নির্বাচন করুক। বাংলাদেশটা তো আমাদের সকলের, আমাদের তো এই নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক শক্তিকে হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে, এবং তারা খারাপ হলেও তাদের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে যে যারাই বিজয়ী হবে তারা যেন রাষ্ট্রটাকে অতীতের বিভিন্ন সময়ে যা আমরা দেখেছি সেই পর্যায়ে নিয়ে যেতে না পারে। ফলে এই সংশয় অনিশ্চয়তার পরও এই প্রত্যাশাকে রেখে আমরা একই দিকে যেমন সকল দেশবাসীর উচিত এই রাজনৈতিক শক্তি এবং সরকারের উপর চাপ অব্যাহত রাখা, সমালোচনা অব্যাহত রাখা, পাশাপাশি সহযোগিতা করা। এটা করলে আমার ধারণা কিছুটা হলেও পরিবর্তন আমরা পাবো। আবু সাইদ খান, আমার কাছে যেটা মনে হয় নির্বাচন বিরোধী কেউ নেই, তবে নির্বাচনকে বিলম্বিত করার পিছিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল, এবং এই প্রচেষ্টাটা সরকারের ভিতর ছিল, রাজনৈতিক অঙ্গনেও ছিল, এবং তারা বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসেছিল, এবং কেউ কেউ প্রকাশ্য বলেছেন। তো সরকারের ভিতর যারা ছিলেন উপদেষ্টারা যারা প্রকাশ্যে বলছেন তারা নীরব হয়ে গেছেন, এমন কেউ কেউ নির্বাচনের পক্ষেই এখন বলছেন, দ্রুত নির্বাচন দেওয়ার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে যেটা ছিল, তো সময়ের ব্যবধানে তারাও নিজেরা নানা সময় নানা ইস্যুকে সামনে আনছে, কিন্তু প্রকাশ্যে তারা এটা বলছে না। তো সেই দিক থেকে একটা নির্বাচনী হাওয়া বইছে। আর একটা বিষয় হচ্ছে সব দলই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, নির্বাচনের বাইরে কেউ নেই, ছোট বড় সব দল, এবং এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে দলগুলো তারা জোটবদ্ধ হচ্ছে। অনেকগুলো জোট কিন্তু ইতিমধ্যে গঠিত হয়েছে, বামদের জোট হয়েছে, ইসলামী দলগুলোর জোট কিংবা সমঝোতা হয়েছে, জেপি এবং জাপা মিলে জোট হয়েছে, তো অন্য অন্য দলগুলো জোট হয়েছে। একমাত্র বিএনপি কোনো জোটে নেই। তো বিএনপি যেটা তারপরেও কিছু সিট সমঝোতা করবে বলে তাদের ঘোষণা রয়েছে, এবং সেই ধরনের প্রক্রিয়া রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের হয় কি যে বাংলাদেশে জোট হয়, আন্দোলনের জন্য জোট হয়, কিন্তু নির্বাচন করার জোট হয় না। কেন নির্বাচন করার সময় সবসময় দেখা যায় যে একক দলের কর্তৃত্ব, তখন ছোট দলগুলো খুব অসহায় বোধ করে এবং এই জায়গাটা স্পেসটা ছেড়ে দেয় না। আমরা পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট ছিল
আমরা দেখেছি ছোট দল এমনকি ইন্ডিভিজুয়াল তাকে সসম্মানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তার সাথে সমগ্র টোটাল বামফ্রন্টের সব দল তারা মাঠে নেমেছে, কিন্তু বাংলাদেশে নামে না, বরং বিদ্রোহী প্রার্থী হয়। বড় দলের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রেও যেটা হয়েছিল, সেখানে তাদের 14 দল ছিল, 14 দলের নেতারা ছিল বড় অসহায় এবং তারা আওয়ামী লীগের করুণার ওপর তাকিয়েছিল। এখনও আমার মনে হয় যে বিএনপির সঙ্গে যারা সহযাত্রী ছিল, আন্দোলনের সহযাত্রী, সমমনা কি নিকটমনা ছিল, তাদের ভিতরে কিন্তু একটা হতাশা রয়ে গেছে। দু একজনের সঙ্গে দেখা হয়, তারা বলে কই জোট কই, তো তারাও জোটবদ্ধ হতে পারছে না। সেটা যাই হোক, শেষ পর্যন্ত হাওয়া নির্বাচনের পক্ষেই বইছে। সরকার অর্থাৎ সরকার প্রধান এর সিদ্ধান্ত তিনি নির্বাচন দিবেন এবং যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেই লক্ষ্যেই তার কার্যক্রম শুরু হয়েছে এবং অন্য উপদেষ্টা এবং স্টেট মেশিনারি অলরেডি নির্বাচনের পক্ষে মুভ করছে। হ্যাঁ, আর একটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার শক্তি তারা কোণঠাসা হয়ে পড়েছে। এর মানে এই নয় যে কখনো কখনো তারা মাথা চাড়া দিয়ে উঠবে না, এটা বলা যায় না। কেননা যখন ষড়যন্ত্র থাকে কিংবা কিছু কিছু দল তারা মনে করছে যে কিছু সময় পেলে তারা দল গোছাতে পারবে এবং তারা ভালো করতে পারবে, এটা জামাত কিংবা এনসিপি দুই দলই এই জাতীয় ব্যাপারটা মনে করছে। তাই এই অবস্থার মধ্যে দিয়ে আমার মনে হয় নির্বাচনের জন্য এখানে প্রশাসনিক প্রস্তুতি তো মানে বিশেষ করে সরকার, পুলিশ, তো পুলিশটা খানিকটা রিভাইভ হয়েছে, কিন্তু এখনও পুলিশকে দিয়েই কেবল নির্বাচন হবে না, সেনাবাহিনী লাগবে এবং সেনাবাহিনী অলরেডি মাঠে আছে। আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা আছে। কিন্তু একটা জিনিস ধরেন, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকে মনে করছেন ঠিক আছে সেই অর্থে কাঙ্ক্ষিত পর্যায়ে না, রাজনৈতিক সংঘর্ষের বাইরে অন্যান্য ক্রাইম তো আছেই। ইভেন যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে অভ্যুত্থান কালে বা অভ্যুত্থানোত্তর পরিস্থিতি, সেগুলোও কিন্তু এখন পর্যন্ত উদ্ধার না, মানে কোনো সংস্থাই করতে পেরেছে বলে আমাদের অন্তত জানা নেই। এবং সেই ব্যাপারে যে ড্রাইভগুলো দেওয়া উচিত ছিল, অভিযান দরকার ছিল, সেই অভিযানগুলোর ব্যাপারে কিন্তু যত্নশীল না। এমনকি আমরা যেটা অতীতে দেখেছি, যখন তফসিল ঘোষণা হয় এবং তার আগেই এবং আগে পরেও কিন্তু অভিযান শুরু হয়, অস্ত্র উদ্ধার করা হয়, এই ক্রিমিনাল যারা চিহ্নিত দাগি খুনিদেরকে কারাগারে পাঠানো হয়, এটা আমরা দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল, আবার উল্টোটাও দেখেছি, এবার তো উল্টা, এই দলীয় সরকারের সময় এটা হয়। তো এবারে আমরা যেটা আশা করব যে এই ব্যাপারটা যেন না হয় এবং এখানে রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের ক্রিমিনালদের দলে ভেড়াবেন কিনা। তো এইটা সবচেয়ে বড় বিষয়। এখানে বিএনপি গুরুত্বপূর্ণ জায়গায় এবং যারা বিএনপি এখানে তো আরও অন্যান্য আলোচনা আছে যে যারা বিএনপির সঙ্গে, যদিও বিএনপি এখন খুব ছোট করে নিয়ে এসছে তার শরিক বা অন্যান্যদের মধ্যে আসন দেওয়ার জন্য, বাকি খুব বেশি আসন বাদ রাখেনি, কিন্তু যারা বিএনপির বিরোধিতা, চরম বিরোধিতা গত কয়েক মাসে করেছে বা যাদের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ, এরকম খবরও বেরোচ্ছে যে তারাও বিএনপিতে যোগ দিতে পারেন, বিএনপিও তাদেরকে নিতে পারে। আমি উপদেষ্টাদের কথা বলছি যারা ছিলেন সরকারে বা আছেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি বাইরের চ্যালেঞ্জটা বিএনপির জন্য বড় না, বিএনপির চ্যালেঞ্জ বিএনপি। সেটা দুটো জিনিস, অর্থাৎ বিএনপি নিজের দলের মধ্যেও তাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান দিতে হবে এবং দলীয় ক্ষেত্রেও তাকে কঠোর হতে হবে, আর দলের দরজা খুলে দেওয়ার ক্ষেত্রেও তাকে সতর্ক থাকা দরকার। এমন দরজা খুলে দেওয়া উচিত হবে না যে সেখানে ক্রিমিনাল, দাগি কিংবা চিহ্নিত কিংবা যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের জন্য যেন রাস্তা করে দেওয়া না হয়, এই জায়গাটা দরকার। আর একটা হচ্ছে অন্তর্বর্তীমূলক নির্বাচনের জন্য যে জিনিসটা করণীয় সেটা হলো যে সব রাজনৈতিক শক্তি তাদের জন্য নির্বাচনের দ্বারটা খুলে দেওয়া উচিত এবং এখানে যেমন যে দল একমাত্র আদালত কর্তৃক নিষিদ্ধ দল কিংবা অপরাধী সাব্যস্ত হয়েছে সেই দলই নিষিদ্ধ হওয়া উচিত। তার বাইরে তো দলগুলো যেমন অন্য দলগুলো রয়ে গেছে তাদেরকে
ও মানে বাস্তব হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য তাদেরকেও জায়গা করে দেওয়া উচিত। যেমন জাতীয় পার্টির ব্যাপার, জাতীয় পার্টি নিবন্ধিত দল, কিন্তু তার কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না। তো এইটা তো হতে পারে না। আরও কিছু কিছু দল আছে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই কিংবা নিষিদ্ধ হয়নি, এমনকি কার্যক্রমও নিষিদ্ধ হয়নি, কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই ব্যাপারে একটা দলনিরপেক্ষ দৃষ্টিতেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার যদি ডাইনে বায়ে তাকিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যায় তাহলে একটা বিপর্যয় হতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক এবং পরবর্তীতে যেন নির্বাচনটা বিতর্কিত না হয়, সেই লক্ষ্যে রেখেই আমার মনে হয় নির্বাচনে যত রাজনৈতিক শক্তিকে অ্যাকোমোডেট করা যায়, যেমন ধরুন আওয়ামী লীগ তার অপরাধ ইত্যাদির কারণে সে তো রাজনীতির অঙ্গনে নেই, কিন্তু বাকি যারা আছে তাদেরকে আওয়ামী লীগের সহযোগী বলে তাদেরকে দূরে ঠেলে দেওয়াটা বোধহয় ঠিক না। ডক্টর শান্ত। না, একটা হচ্ছে সহযোগী বলে দূরে ঠেলে দেয়া, এটা অন্য রাজনৈতিক শক্তিরা পারে। বাট যে আমরা আরেকটা প্রশ্ন এখানে আছে যে আওয়ামী লীগ কি আপনি এক্সিকিউটিভ অর্ডারে বাইরে রেখে ইলেকশন করা, সেই ইলেকশন প্রশ্নমুক্ত থাকবে কিনা আগামী দিনগুলোতে? দেশের ভেতরে তো বটেই, দেশের বাইরেও, কেন জাতিসংঘ সহ অনেকেই বলছে যে নির্বাচনের বাইরে কোনো রাজনৈতিক দলকে রাখা উচিত নয়। এবং যেই চেষ্টাটা আওয়ামী লীগ করেছে এবং সফলভাবেই 3টে ইলেকশন তারা করেছে, কখনো সঙ্গে দিয়ে কখনো বাইরে রেখে, সেই একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা, মানে জনগণকে ডিসাইড করতে। জনগণ তো অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ বা তার সরকারকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করবার সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা বা সুযোগটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কিনা। আরেকটা হলো আইনের কোনো আইনি প্রক্রিয়া কিছু করার লক্ষণ এখন আমরা দেখতে পাইনি। সাইদ ভাই যেটা বলছেন সেটা একরকম, আর আপনি যে প্রশ্ন করেছেন আওয়ামী লীগ নিয়ে, দুইটা মাত্রাটা আলাদা। আমি বলছি বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থানে এই গণহত্যা ঘটিয়ে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তাদের কোনো অনুশোচনা, ভুল স্বীকার কোনো কিছুই যখন দেখা যায়নি, ফলে সামগ্রিকভাবেই এই আওয়ামী লীগের প্রতি আরো তো সেই ৭১ থেকে আরো তো অনেক অপরাধ করেছে, সেটা কি আমরা বলেছি যে তারা ভুল স্বীকার করেনি, কাজে তাদের রাজনীতি করতে দেওয়া যাবে না? আসছি সেই জায়গায়। সেই দিক থেকে আওয়ামী লীগ এই মুহূর্তে একেবারে নির্বিঘ্নভাবে ছাড় পেতে পারে না। এটা রাজনৈতিক দলও দিবে না, সরকারেরও দেওয়া উচিত না, এই কারণে যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সে কারণে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে, নিবন্ধনও বাতিল করা হয়নি। এটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেই গণহত্যা, গুম খুন, আয়নাঘর বা কিছু দুর্নীতির বিচারও শুরু হয়েছে, এই বিচারগুলি চলছে। সেইখানে দল হিসেবে আওয়ামী লীগ তার নেতাদের বাঁচানোর জন্য যেরকম নাশকতামূলক কর্মকাণ্ড, মিছিল করা বা তাদের যে বিদেশ থেকে বসে বক্তৃতা বিবৃতি যেই লাইনে যাচ্ছে, এইটা এই বিচারকে বিঘ্নিত করবে, বিচার টিকবে না। সেই জন্য নির্বিঘ্নভাবে অন্তত বিচারটা হওয়ার, সেটা অনন্তকাল ধরে না হোক, অন্তত 2-1 বছর সেই টাইম দিতে হবে, যাতে আওয়ামী লীগের এই গণহত্যাকারী এবং সত্যি সত্যি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যুক্ত ছিল, যারা প্রমাণযোগ্য বিষয় আছে যাদের ব্যাপারে, তাদের বিচারটা অন্তত হোক। তাদের বিচার একেবারেই না হওয়ার আগে আপনি যদি গোটা দলকে আবার এইভাবে উন্মুক্ত করে রাজনীতি করবার সুযোগ করে দেন, বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক শক্তি, কর্মী, সমর্থক আছে, তাহলে এই দলের বিচার কেউ করতে পারবে না। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির দায়, আপনি এই ব্যক্তির সংখ্যা 1000 হতে পারে, লক্ষ হতে পারে, বা যাই হোক, তার দায় আপনি কোটি সমর্থকের উপরে বা 12 কোটি, 13 কোটি, 14 কোটি ভোটারের উপরে চাপাবেন কিনা, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আপনি কোনোভাবে ম্যানিপুলেট করবেন কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ বলা হচ্ছে, একটা সিদ্ধান্ত বোধ হয়েছে বা আইন করেছে যে কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হলেই সে নির্বাচন করতে পারবে না। আমি যদি সেই আইন মেনেও নেই, যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়নি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে, তারা কি নির্বাচনের বাইরে থাকবে? অভিযোগ দাখিল মানে চার্জশিট হওয়া। হ্যাঁ, চার্জশিট হলে যদি কারো বিরুদ্ধে XYZ, নিশ্চয়ই তো কোটি কোটি মানুষের বিরুদ্ধে মামলা হয়নি। এইটা পরিবর্তিত অবস্থায়
বাংলাদেশে আওয়ামী লীগ যে পরিমাণ রাজনৈতিক শক্তি সামর্থ্য রাখে, আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল ছিল। তাদের শক্তি সামর্থ্য বেশি, তারা ভালো করতে চাইলে অনেক ভালো করার সামর্থ্য রাখে, তারা খারাপ করতে চাইলে অনেক বেশি খারাপ করার সামর্থ্য রাখে, যেটা 16 বছর তারা দেখিয়েছে। এই মুহূর্তে যদি এই গণহত্যার পরে 16 বছর ধরে এই রকম গণতন্ত্র হত্যা, লুটপাট, ফ্যাসিবাদিকা পদ্ধতিতে দেশ চালানো, এর কোনো বিচার যদি বাংলাদেশে করা না যায়, তাহলে ভবিষ্যতে এই রকম নজির কারো সামনে থাকবে না যে ফ্যাসিবাদ হলে তার বিচার হয়। সুতরাং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এক্সাম্পল তৈরির জন্য হলেও, এবং যারা ক্ষতিগ্রস্ত ভিকটিমদের বা অধিকার রক্ষার জন্য এই বিচারটা হতে হবে। এবং এই বিচার আওয়ামী লীগকে নির্বিঘ্ন রাজনীতি করার সুযোগ অব্যাহত রেখে এই সময়ে, এত অল্প সময়ের মধ্যে আপনি এই বিচার করতে পারবেন না। যারা এই বয়ান তৈরি করেন তাদেরকে বিকল্প বলতে হবে যে আওয়ামী লীগের কোনো লেভেল থেকে বা কোনো অংশ বলেছে যে গণহত্যাটা অন্যায় হয়েছে, এর বিচার আমরা মানি, যথাযথ তদন্তের মাধ্যমে হোক, সে কথা তো কেউ বলেনি। সুতরাং গোটা আওয়ামী লীগের কর্মী সমর্থক থেকে শুরু করে সবাই যেখানে তাদের অন্যায়টাকে ওন করছে, সেটা যদি তারা বলেও, ইনক্লুডিং শেখ হাসিনা, যে আমাদের ভুল হয়েছে, আমরা অন্যায় করেছি, আমরা কি তাদেরকে ক্ষমা করে দিতে পারবো, বিচারের বাইরে রাখতে পারবো? উচিত হবে না। তাদের আচরণ যদি ওই পর্যায়ে আসতো, তাহলে যারা সত্যিকার অর্থে দোষী এবং অভিযুক্ত, তাদের বিচার প্রক্রিয়া একদিকে চলতে পারতো, আর একদিকে নিরপরাধ আওয়ামী লীগ তারা রাজনীতি করবার, নির্বাচন করার, দল পরিচালনার, কার্যক্রম চালানোর সুযোগের একটা পক্ষ তারা সুযোগ পেতে পারতো, বা তার পক্ষে আমাদের অন্তত কথা বলার সুযোগ হতো। দলটি তাদের টপ টু বটম, তাদের নেতা কর্মীদের, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের কর্মসূচি, কোনো কিছুতেই আমরা যে তাদের পক্ষে, যারা অপরাধ করেনি তারা রাজনীতি করুক, কারণ অপরাধ করেনি ওইটাকে তো আইসোলেটই করা যাচ্ছে না, কারণ কোনো পক্ষই তো বলছে না যে যারা অপরাধী তাদের বিচার করলে দল হিসেবে আওয়ামী লীগের আপত্তি নেই। তারা অন্তত এটুকু কথা বললো, তাদের পক্ষে বলতে পারতেন। বরং আমি সাইদ ভাইয়ের ওই কথা একমত যে যারা সুনির্দিষ্টভাবে অভিযুক্ত এবং লুটপাট করেছে বা অপরাধ করেছে, তাদের ব্যক্তির বিচার হতে পারে অন্য দলগুলির। শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারটা ভিন্ন, অন্য দলগুলির ক্ষেত্রে এইভাবে তাদেরকে আটকে রাখাটা গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, কোনো কিছুর জন্য ভালো না। তবে আমার ধারণা এই তফসিলের পরে যখন নির্বাচনী যাত্রাটা পূর্ণদমে শুরু হবে, তখন এই দলগুলো যদি নির্বাচনমুখী হয়, তারা যদি গিয়ে নিজেরা নমিনেশন সাবমিট করে, তাহলে তাদের আটকাতে পারবে না। কারণ যেহেতু আইনগতভাবে বা কোনোভাবে নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, দল নিষিদ্ধ করা হয়নি, জাতীয় পার্টি বলেন বা অন্য দলগুলো বলেন বা আওয়ামী লীগের শরিক দলও যদি কোনো নেতা নির্বাচন করতে চান, যদি তিনি নমিনেশন পেপার জমা দিতে যান তার কর্মী সমর্থক নিয়ে এবং তিনি নির্বাচনী প্রচারণা চালান, সেখানে তার উপর যদি আক্রমণ হয়, সেটা হবে বেআইনি কাজ। সেই বেআইনি কাজকে যখন নির্বাচন কমিশন বা দেশের প্রশাসন রুখতে পারবে না, তখন এরা ব্যর্থ বলে এই সমালোচনাটা উঠবে। ফলে এখন তফসিল ঘোষণার আগে ছিল এক পর্যায়ে, তফসিল ঘোষণার পরে এই দলগুলি যদি মনে করে তারা নির্বাচন করবে, তারা গেলে কেউ আইনগতভাবে ঠেকাতে পারবে না। আর যদি ওই রকম মব সৃষ্টি করে বা রাজনৈতিক প্রতিহিংসাকে এক পক্ষ আর এক পক্ষের উপর আক্রমণ করে, সেখানে যদি রাষ্ট্র তাকে প্রোটেকশন না দেয়, প্রশাসন প্রোটেকশন না দেয়, তাহলে দেশের মধ্যে আপনি এটা প্রলেপ দেওয়ার চেষ্টা করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ প্লাস রাজনৈতিক অধিকার হরণের অভিযোগে এই সরকার এবং বাংলাদেশে যারা এটা করবে তারা অভিযুক্ত হবে। সেটার ফল কারোর জন্য ভালো হবে না। ফলে আওয়ামী লীগকে এক পাল্লায় রাখতে হবে, তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আপনি আইসোলেট করতে পারছেন না, যেহেতু দল হিসেবে তারা এমন কোনো অবস্থান নেয়নি যে আমাদের দলের যারা অপরাধী তাদের বিচার হলে দল হিসেবে আওয়ামী লীগের আপত্তি নেই, এবং এতে দল হিসেবে আওয়ামী লীগ বাধাগ্রস্ত করবে না বিচারকে, আইনানুগ বিচারকে। তারা বড়জোর দাবি করতে পারে তদন্ত এবং বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, প্রয়োজনে আন্তর্জাতিক সংশ্লিষ্টতাও দাবি করতে পারত, কিন্তু তারা কোনোভাবেই একটা শব্দ কেউ করেনি, একটা দুঃখ প্রকাশ করেনি, কোনো রকম সহানুভূতি পর্যন্ত জানায়নি এই যে হত্যাকাণ্ডের শিকার গণ অভ্যুত্থানে যারা হয়েছে তাদের প্রতি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে
আপনি যে প্রশ্ন করেছেন ওইভাবে ভাবার বাংলাদেশে এই মুহূর্তে অন্তত সুযোগ নাই। ভবিষ্যতে যারা অপরাধী তাদের বিচার হোক, হওয়ার পরে দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চয়ই নতুনভাবে রাজনীতি শুরু করতে পারবে এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে। আর একটা যেটা আপনি বলছিলেন যে ৭১-এ গণহত্যা একটা দল করেছে, ৭১-এ যারা গণহত্যা করেছে তাদেরকেও কিন্তু ৭৬-এর আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তারা পায়নি। বিশেষ পরিস্থিতিতে তারা রাজনীতি করবার একটা সুবিধা নিয়ে শুরু করেছিল, তাদেরকে তখন কিন্তু এই সুযোগটা দেওয়া হয়নি এবং পরবর্তীতে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে শুরু করেছে, কিন্তু শুরু করার অর্থ এই নয় যে তাদের মধ্যে যারা অপরাধী তাদের বিচার করা যাবে না। স্বাধীনতার ৫৪ বছর পরে এখনও তাদের বিচার হতে পারে, এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হলে উচিত হবে তাদের নির্মোহ এবং আইনানুগ তদন্ত সাপেক্ষে অপরাধীর বিচার করা। কি কারণ হলো, আমার যে নারীটি ধর্ষিত হয়েছেন তার তো বিচার পাওয়া, তার পরিবারে তো তার বিচার পাওয়ার অধিকার আছে। এদেশের যে মানুষ মুক্তিযুদ্ধে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তার পরিবারের বা স্বজনের তো অধিকার আছে তা ওই খুনিদের বিচার করবার। এত মানুষ গণহত্যার শিকার হলো, এত খুন হলো, সব তো আকাশ থেকে নেমে এসে কেউ খুন করে আকাশে মিলিয়ে যায়নি। এটা তো ফেরেশতার কারবার না, এটা শয়তানের কারবার না, এটা শয়তানরূপী মানুষের কারবার। ওই শয়তানরূপী মানুষ হিসেবে যারা এটা করেছে বা সহযোগিতা করেছে, কেউ কেউ বলে পাকিস্তানিরা করেছে, তাদের আপনারা ছেড়ে দিয়েছেন। পাকিস্তানিরা আর্মিরা এদেশের কয়টা গ্রামগঞ্জ, কয়টা এলাকা চিনত, কয়টা বাড়ি বাড়ি খুঁজে খুঁজে তারা জানতো যে এরা মুক্তিযুদ্ধের পক্ষের আর এরা রাজাকার আলবদর, এদের মারা যাবে, এদের মারা যাবে না, এই বাড়ির মেয়েটাকে আমি তুলে নিতে পারবো, এই বাড়ির মেয়েটাকে নেওয়া উচিত হবে না। তাহলে এই দেশে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। সেই হিসেবে যারা হত্যা, খুন, ধর্ষণের মতো ঘটনা ৭১-এ জড়িত ছিল, ৫০ বছর ১০০ বছর পেরিয়ে গেল, সেই বিচার অন্যায্য হয়ে যায় না। সুতরাং সেই গণহত্যারও বিচার চলমান থাকবে, রাখতে হবে। সেটা রাজনৈতিক শক্তি এবং অবস্থানের কারণে সেটার মাত্রাগত পার্থক্য হতে পারে, কিন্তু এই দাবি তো কেউ তুলে নেবে না যে এই দাবি আর করা যাবে না। কিংবা ধরেন এই যে শেখ হাসিনার ১৬ বছর, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের দলীয় হীন স্বার্থে ব্যবহার করে মুক্তিযুদ্ধকে একটা অপ্রাসঙ্গিক বস্তুতে পরিণত করে ফেলেছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের জন্য। মুক্তিযুদ্ধকে সামগ্রিকভাবে রেখে চেতনার ব্যবসা না করে সত্যিকার অর্থে অপরাধীদের যদি তারা বিচারের আওতায় আনতো, তাহলে কিন্তু এই যে প্রশ্নগুলি উঠেছে সেগুলি উঠতো না। ন্যায়সঙ্গতভাবে যদি অপরাধীদের বিচার হতো, এবং সেটা হওয়া সঙ্গত এই দেশে ৫০ বছর হচ্ছে। আমি একটা উদাহরণ অনেক সময় বলি যে আজকে যারা বলছে যে ৭১-এর সেটা ৫০ বছর আগের ঘটনা, ৫৪ বছর আগের ঘটনা, খুনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার পরিবারের কাছে তো এটা কালকের ঘটনাও যা ১০০ বছর আগের ঘটনাও তাই। আর তারা আওয়ামী লীগের এই মানবাধিকার লঙ্ঘন, এই যে গণহত্যা, এর জন্য বিচার চাইছে। যদি আজকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিচার করা না হয়, ২০ বছর ১০ বছর পর আওয়ামী লীগ যদি এসে বলে আমরা রাজনীতি করব, এমনকি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার, ক্ষমা স্বীকার সেটা পর্যন্ত করে না। আওয়ামী লীগ যদি বলে যে এই বয়ান তৈরি করে যে আন্দোলনকারীরা নিজেরা আমাদের উপর দায় চাপানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে, সুতরাং আমাদের রাজনীতি করবার অধিকার দিতে হবে এবং আমাদের বিচার করা যাবে না, আওয়ামী লীগের এই দাবি আমরা মেনে নিব, এই জামায়াত মেনে নিবে, এই এনসিপি মেনে নিবে, এই বিএনপির মেনে নেওয়া উচিত হবে, কারো মেনে নেওয়া উচিত হবে না। সুতরাং কোন বিচারে তাহলে জামায়াতের ৭১-এর অপরাধকে বিচার করা যাবে না, ওই জায়গায় আসতে হবে। অপরাধী চিহ্নিত হলে তদন্তের মাধ্যমে তার বিচার ৭১-টারও যেরকম করা উচিত এবং করতে হবে, এই ২৪-এর যেটা সেটাও করতে হবে। এখন জামাত ৬ বছর পরে রাজনীতি করবার একটা বিশেষ পর্যায়ে সুযোগ পেয়েছে, তার মানে বিচারের ঊর্ধ্বে চলে গেল না। আওয়ামী লীগও এরকম একটা সময়ে যখন তাদের কিছু লোক চিহ্নিত হবে, বিচারের আওতায় আসবে, দল হিসেবে তারা অনুতপ্ত হবে বা সঠিক রাজনীতিতে ফিরে আসবে, এটা মনে করবার যথেষ্ট কারণ তৈরি হয়, তখন তারা রাজনীতি করবে। তখন তো এই রাগ ক্ষোভটা থাকবে না। দগদগে ঘা, এখনও রক্তের দাগ শুকায়নি, সেই রক্তের দাগ না শুকোতে সেই গণহত্যাকারীরা এইখানে এসে এখন নির্বাচন করবে, রাজনীতি করবে, এইটা কোথাও আমার মনে হয় সম্ভব না। আবু সাঈদ খান, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে ৭১-এ কিংবা ২৪শে জুলাইয়ের, তাদের বিচার তো হওয়াই উচিত, কঠোর বিচার হওয়া উচিত। তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তবে বিষয়টা হচ্ছে
যে সব কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনো দরকার এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হওয়া দরকার। যেমন এটা দ্রুততার সঙ্গে আমাদের উচিত ছিল, এই সরকারের বয়স তো বেশ কিছু 15-16 মাস বোধহয় নাকি বেশি হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে এটাকে চিহ্নিত করা সম্ভব ছিল, তাদেরকে চিহ্নিত করা এবং এটা করা। আর একটা হলো দল হিসাবেও অপরাধ করতে পারে, কেননা এই মানে সুপিরিয়র যে কমান্ড অথরিটি এটা কি বলে রেসপন্সিবিলিটি, তো সেইটা তো দলের উপর বর্তায়, সরকারের উপর বর্তায়, তো সেই হিসাবে দলেরও দায়িত্ব রয়েছে, তো দলের বিচার হতে পারে। কিন্তু সেই উদ্যোগটা আইনি সেই পথে আমরা অগ্রসর হচ্ছি না, আমার মনে হয় হওয়াটা সঙ্গত ছিল। তাহলে এই যে প্রশ্নটা ডক্টর সায়ন্তু তুলেছেন, এই প্রশ্নটা কিন্তু সামনে আসতো না। তাহলে আমার মনে হয় বিচারিক প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হওয়াটা বিষয়। আর একটা হলো বিচারিক প্রক্রিয়ার বাইরে যখন কোনো উদ্যোগ কিংবা প্রশাসনিক নির্দেশের বলে কিছু কার্যকর করা হয়, তখন কিন্তু প্রশ্ন আজ হোক কাল হোক প্রশ্ন উঠতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার। আর একটা বিষয়টা হলো নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার, অংশগ্রহণমূলক হওয়া দরকার, যত মানুষ অংশগ্রহণ করতে পারে এবং সেই মানুষের যে সব ঠিকানাগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের জন্য অ্যাকোমোডেট করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচনে যদি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে দল এবং ব্যাপক জনগোষ্ঠী যদি থেকে যায়, তখন কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। যেমন শেখ হাসিনার আমলের 3টা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, কেননা ব্যাপক জনগোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল, রাজনৈতিক দলগুলো বাইরে ছিল। তো এইটা একটা বিষয়কে চিহ্নিত করা উচিত। আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা সরাসরিভাবে নেতৃত্বের সঙ্গে সামিল ছিল না কিংবা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না, সাধারণ সমর্থক কিংবা নেতৃত্বে থাকলেও যারা এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে ছিল, তো তাদের তো ভোট দেওয়ার অধিকার তো রয়েছে। তো যার ভোট দেওয়ার অধিকার আছে তার কিন্তু নির্বাচন করার অধিকারও রয়েছে, কেন সে ভোট দিতে পারবে নির্বাচন করতে পারবে না এমনটা বোধহয় আমাদের সংবিধানে নেই। করবে, ওটা বাধা দিবে না। এইটা আচ্ছা, এইটা বাধা না দিলে নৌকায় আর আওয়ামী লীগ থেকে করতে পারবে না। আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা, এবং সেইটাও প্রশাসনিক অর্ডারে কিন্তু হচ্ছে। এমনকি আওয়ামী লীগ কিন্তু এখনও নিষিদ্ধ না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা জামাতের ক্ষেত্রেও বলেছিলাম যে ব্যক্তি যখন বিচার করা হয় তখন তার দল হিসাবেও জামাত ইসলামের বিচার হওয়া উচিত, কিন্তু সরকার করে নাই। তো অবশেষে আওয়ামী লীগ সরকার বিচার করলেও সেখানে দলের ব্যাপারটাকে চেপে গেছে, কেননা দলটাকে রেখে গালি দিয়ে তারা রাজনীতি করতে চেয়েছে। তো এবারও কিন্তু আওয়ামী লীগের কিন্তু দল হিসাবে তার বিচারের কোনো আওয়াজ কিন্তু উঠছে না। কিন্তু এখানে প্রশাসনিক নির্দেশে এবং প্রশাসনিকভাবে যখন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন এটা নিয়ে কিন্তু যখন সময় বয়ে যাবে এক সময় বিতর্ক উঠতে পারে। অতএব আমার মনে হয় এই ব্যাপারগুলোতে সরকারের পক্ষ থেকে জিনিসগুলোকে স্পষ্ট হওয়া দরকার এবং আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে ওই ব্যাপারটা দাবিগুলোকে তাদের স্পষ্ট করে বলা উচিত। আর একটা হচ্ছে নির্বাচন যখন শুরু হবে তফসিল, এটা আইন আছে কিনা আমি জানি না, তো বিভিন্ন সময় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে, হয়তো আইন না থাকলে একটা কাস্টম গড়ে উঠেছে যে নির্বাচন চলাকালীন কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, কোনো প্রার্থী এবং কাউকে মামলা দেওয়া যাবে না, এবং তাদেরকে জামিনে থাকলে জামিন ক্যান্সেল করা যাবে না। এগুলো কিন্তু এই রিয়াজটা কিন্তু মানা হয়েছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট কী আইন আছে আমি জানি না, তবে এটা মানা হয়েছে। অতএব নির্বাচনকে সামনে রেখে যদি আওয়ামী লীগের নেতারা কিংবা আওয়ামী লীগের শরিকদের নেতারা যদি মাঠে নেমে যায় দলের নেতৃত্বে কিংবা দলের বাইরে, সেইগুলো নির্বাচন বোধহয় সারা শেষ পর্যন্ত করতে পারবেন। এই এখন আওয়ামী লীগে তারা নৌকা পাবে না, নির্বাচন কমিশন যদি নৌকা না দেয় তো নৌকা পাবে না, তো তাদেরকে স্বীকৃতি না দিলে এটা হবে না, কিন্তু তারা তো ব্যক্তি হিসাবে তো নির্বাচন করতে পারবে, স্বতন্ত্র পারবে, হ্যাঁ স্বতন্ত্র পারবে। অতএব দলের নামে স্লোগান দিতে পারবে না, কার্যক্রম নিষিদ্ধ, দলের মার্কা পাবে না। স্বতন্ত্র হিসেবে সে বৈধ ভোটার হলে
তার বিরুদ্ধে ওই মামলায় নিষিদ্ধ হওয়ার মতো অবস্থা না থাকলে সেই ইলেকশন যে কেউ করতে পারবে। হ্যাঁ, তারপরে তো দলের স্লোগান দিতে পারবে। ধরেন না, আপনি দলের স্লোগান দিলে কি করবে? স্লোগান দিলে ওটা দলীয় কার্যক্রম হয়ে যাবে, ধরেন কার্যক্রম নিষিদ্ধ। জয় আওয়ামী লীগ বলবে না, কিন্তু অন্য অন্য স্লোগান যদি দেয় তো সেটা আপনি কি করে ঠেকাবেন? আপনি জয় বাংলা বলতে পারবেন কিনা বাংলাদেশে? না, দলের নাম নিয়ে স্লোগান দিতে পারবে না। হ্যাঁ, দলের নাম নিয়ে পারবে না, কিন্তু স্লোগান দিতে পারবে। তো কিংবা তার দল যে সব দাবি দেওয়ার কথা আচ্ছা, বলবে করুক। আমি তো সেগুলো আশা করতে করি হবে। আওয়ামী লীগ ছাড়া সকল দলের আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, এবং নির্বাচনী তফসিল পরিবেশ তৈরি হইলে তাদের স্বতন্ত্র হোক, আর যেগুলি দল আওয়ামী লীগের বাইরের দলগুলির দলগতভাবেই আসা উচিত। তাতে নির্বাচন পার্টিসিপেটরি হবে, এবং এত বিভাজন নিয়ে তো একটা জাতি আসলে এগোতে পারে না। আর আওয়ামী লীগের ব্যাপারেও এইরকম সিদ্ধান্ত সরকারের নেওয়া উচিত, বা নতুন সরকার আসলো যে এটা তো অনন্তকাল ধরে এটা নিয়ে যেন রাজনীতি করা না হয়, সেটা যদি একটা টাইম ফ্রেম দেয় যে 2 বছর, 3 বছর বা 5 বছর, এর মধ্যে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে জড়িত হবে এই অপরাধে যুক্তদের বিচারের আওতায় আনা হবে, এবং তারপর থেকে এই দল রাজনৈতিক ধারায় ফিরে গিয়ে রাজনীতি করতে পারবে। এখন সেটা না করে যদি আবার এইটা অনন্তকাল তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য করা হয়, তাহলে কিন্তু ওই শুনুন, সরকার বিতর্কিত হবে। আমি একটা দৃষ্টান্ত উদাহরণ দিতে চাই। যেমন ধরুন যে 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুসলিম লীগের কিংবা পাকিস্তানপন্থীদের রাজনৈতিক পরাজয় ঘটেছে, কিন্তু এই পরাজয়টা প্রমাণিত হয়েছে 54 নির্বাচনে। 54 নির্বাচনে তাদের ভরাডুবির মধ্য দিয়ে প্রমাণিত হলো যে পাকিস্তানপন্থীদের জামাত, মুসলিম লীগ ইত্যাদি তাদের রাজনীতির জায়গাটা আর নেই। অর্থাৎ জনগণ রায়টা দিল, আন্দোলনের মধ্য দিয়ে তারা পরাস্ত হয়েছিল, কিন্তু গণরায় ম্যান্ডেটটা কিন্তু 54 নির্বাচনের মধ্য দিয়ে হয়। ঠিক তেমনই করে 69-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানপন্থী দলগুলো জামাত, পিডিপি, মুসলিম লীগের পরাজয় হয়ে যায়, আন্দোলনে পরাজয় ঘটে, কিন্তু নির্বাচনী ম্যান্ডেট তখন আন্দোলনকারীরা ম্যান্ডেট লাভ করে 70 নির্বাচনের মধ্য দিয়ে। তো ঠিক তেমনই করে আজকেও আমার মনে হয় যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের পরাজয় ঘটেছে, এবং এই পরাজয় ঘটাটা অনিবার্য ছিল, তাদের অপকর্ম ইত্যাদি, এবং জনগণের তাদের প্রতি এখন আর কোনো সেই শ্রদ্ধাবোধ নেই। আওয়ামী লীগ যতটা আওয়ামী লীগকে বাইরে রেখে তাদেরকে যে শক্তি হিসাবে যেটা কাউন্ট করা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা না। এমনকি যদি আমি ধরুন কথার কথা বলি যে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ দিলেও আওয়ামী লীগের ভরাডুবি হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা তার এই অপকর্ম নিয়ে সে নির্বাচনে জনগণের আস্থা ভালোবাসা অর্জন করতে পারবে না, কিন্তু তার নির্বাচনী পরাজয়ের মধ্য দিয়ে এখানে আন্দোলনকারীরা ম্যান্ডেট লাভ করতে পারে। অতএব সেই ক্ষেত্রে কৌশলটা কী হওয়া উচিত, আন্দোলনকারীদের কৌশলটা কী হওয়া উচিত, আমার কাছে বক্তব্য হচ্ছে সেটাও ভেবে দেখা উচিত। যে নির্বাচনী প্রক্রিয়ার ভিতর থেকেই রেখে আওয়ামী লীগকে পরাস্ত করা উচিত, না নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখে পরাস্ত করা উচিত, এটা আন্দোলনকারী এবং আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আমি মন্তব্য করব না। তবে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, আন্দোলনের যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করা উচিত, এবং ঠিক যাদের মামলা চলছে তারা করতে পারবে না, অলরেডি সিদ্ধান্ত আছে, কিন্তু বাকি যারা আছে তারা স্বতন্ত্র হোক আর যেভাবেই হোক তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় যত বেশি দলকে, যত বেশি মানুষকে, যত বেশি রাজনীতিবিদদেরকে, প্রার্থীদেরকে অ্যাকোমোডেট করা যায়, আমার মনে হয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচনটা ততটাই অংশগ্রহণমূলক হবে। সেই সুযোগটা কতটুকু কীভাবে অবারিত করা যায় সেটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত আন্দোলনকারী দল এবং সরকার নিতে পারবে কিনা তার উপর নির্ভর করবে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ, এবং আগে এই নির্বাচন কতটুকু অবিতর্কিত এবং গ্রহণযোগ্য হলো সেটাও কিন্তু নিরূপিত হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণের মধ্য দিয়ে। এবং এখানে আমরা তো ডোমেস্টিক অনেক ইস্যু নিয়ে আলোচনা করছি, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক যে বাস্তবতা, এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট যে অভ্যুত্থানের আগে যাই হোক না কেন, পরে অনেক প্লেয়ার এখানে এখন ইন্টারেস্টেড এবং সবাই বেশ অ্যাক্টিভ। সেটা আমরা ভারতের কথা বলি, সেটা আমরা পাকিস্তান, টার্কির কথা বলি, যুক্তরাষ্ট্র তো আছেই, অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো আছে। এদের চাওয়া না চাওয়া, এদের ভূমিকাও এই নির্বাচনে বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে। আপনি কি মনে করেন যে আমাদের রাজনৈতিক দলগুলো সেটা মোকাবেলা করবার জন্য যথেষ্ট পরিমাণে
সজাগ এবং সতর্ক। সরকার কি ভাবছে সেটাও অনুমান করা যায় কিনা, বা সরকারের ভূমিকা না, কি? ডেফিনেটলি বিভিন্ন শক্তির বিভিন্ন রকমের তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ স্বার্থ আছে। এখন তো পৃথিবীর কোনো দেশটাকেই বিচ্ছিন্ন কিছু না। এইখানকার ভূ রাজনৈতিক বিষয়, সামরিক বিষয়, আন্তর্জাতিক ফোরামের সমর্থন পাবার বিভিন্ন বিষয়, বাংলাদেশ তো অনেক ক্ষেত্রে একটা সদস্য রাষ্ট্র হিসেবে ভোটারত। বাংলাদেশ আয়তনে ছোট হলেও এই দেশটার জনসংখ্যা তো অনেক বড়, ফলে ব্যবসা বাণিজ্যের জন্য তো বাংলাদেশ অনেক বড় জায়গা অনেকের জন্য। জিও পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট একটা পজিশন বাংলাদেশ হোল্ড করে, ফলে বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্বার্থ বাংলাদেশের প্রতি আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সেই বিবেচনায় বাংলাদেশ যে দেশের স্বার্থ যেই কেন্দ্রিক, তাদের সেই রকম একটা পক্ষ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে তাদের সুবিধা হয়। সেই বিবেচনায় তো আওয়ামী লীগকে 16-17 বছর বিনা ভোটে ইন্ডিয়া রেখেছে। সুতরাং অন্য কোনো শক্তি আবার যদি মনে করে যে না, এখানে অন্য শক্তি থাকলে তাদের সুবিধা, সেখানে তারা ওই দিকে প্যাট্রোনাইজ করবে, তারা তাদের সমর্থন যোগাবে, সহযোগিতা যোগাবে। এইটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। কিন্তু ইন্ডিয়ার যে একচ্ছত্র যে আধিপত্যবাদ এখানে আওয়ামী লীগকে কেন্দ্র করেছিল, সেই আধিপত্যবাদের আপাতত একটু মানে অবসান হয়েছে। এটা আবার কতটুকু কোন ফর্মে ফেরত আসবে কখন, সেটা সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে অন্যান্য দেশের যে শক্তিগুলো, সেই শক্তিগুলোর জন্য আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে এই গণহত্যার বিচারের বাইরে গিয়ে, যেহেতু গণহত্যার এই বিষয়টা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সব মেনে নিয়েছে এবং তারা প্রত্যক্ষভাবে প্রমাণ সহ এটা উপস্থাপন করেছে, ফলে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর রাজনীতির ব্যাপারে তারা উচ্চকণ্ঠ হতে পারে বা তারা পরামর্শ দিতে পারে। আওয়ামী লীগ বিষয়ে তারা খুব শেকি পজিশন। এবং ডক্টর সায়ন্ত, যেখানে আপনি যেহেতু বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, আপনাকে এই প্রশ্নটা করতে চাই। ধরা যাক হাইপোথেটিক্যালি, মানে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, 6 মাস আগে নির্বাচন হলে বা 1 বছর আগে ইলেকশন হলে বিএনপির যে অবস্থা ছিল, আজকে সেটা অনেকখানি সেই অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। এটা জামাতের প্রোপাগান্ডা হোক, বিএনপির অপকর্ম হোক, জামাতের প্রচারণা হোক, নানা কারণে, এবং অন্যান্য শক্তির ভূমিকার কারণে হোক, এবং দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি যে অবস্থার মধ্যে এখন আছে, অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। আপনি কি মনে করেন কিনা যে বিএনপি ক্ষমতায় গিয়ে যদি যেতে পারে, সেখানে এখনকার বাস্তবতায় যদি কোনো কারণে জামাত অপোজিশনে থাকে আর ওইদিকে আওয়ামী লীগ যদি থাকে, আওয়ামী লীগ তো আপনি চিরস্থায়ীভাবে যতক্ষণ নাভাবে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের মধ্য দিয়ে যদি কখনো মুসলিম লীগে পরিণত না হয়, আপনি তো আওয়ামী লীগ তো এখন পর্যন্ত অত্যন্ত শক্তিমান একটি রাজনৈতিক দল, ডিপ রুটেড পলিটিক্যাল পার্টি, তার অন্ধ ভক্তের সংখ্যাই অনেক, যেমন বিএনপিরও আছে। তো এই দুই শক্তিকে আপনি চ্যালেঞ্জ করে এই অস্থির পরিবেশের মধ্যে কতখানি বিএনপি ডেলিভার করতে পারবে? এখনও পর্যন্ত অনেকের সংশয় আছে, প্রশ্ন আছে যে বিএনপি আসলে একটা ভালো পার্লামেন্ট করবার জন্য বা ভালো ক্যাবিনেট করবার মতো টিমটাও আসলে গোছাতে পেরেছে কিনা, পারলেও আমরা কেউ জানি না, যেটা আমি মনে করি নাগরিক হিসেবে বা সমাজের যারা অ্যাক্টিভ সচেতন মানুষ হিসেবে যারা কাজকর্ম করি তাদের জানার কথা, কিন্তু আমরা কেউ জানি না। এবং জামাত এবং আওয়ামী লীগের কিন্তু একসঙ্গে কাজ করবার, মানে সংগ্রাম করবার বা আন্দোলন করবার অভিজ্ঞতা আছে, এবং তারা মাঠে কি করতে পারে, মাঠে বিএনপির চাইতে এই দুই শক্তি অনেক বেশি স্ট্রং। কারণ মাঠে বিএনপি সেই পারফরমেন্সটা একা কখনো দেখাতে পারেনি। আপনারা অ্যাগ্রি করতেও পারেন, ডিসঅ্যাগ্রিও করতে পারেন, এবং বিএনপির এমন কোনো রেকর্ডও নাই যে আন্দোলন করে কারো কাছ থেকে কোনো দাবি এককভাবে আদায় করেছে, অন্যরা থাকলে পেরেছে। কিন্তু এটা জামাত আওয়ামী লীগের এই রেকর্ড আছে, সেটা বৈধ দাবি হোক বা অন্যায্য দাবি হোক। আপনি আমাদেরকে একটু বলেন যে বাংলা এই ভূখণ্ডের মানে এই পরিস্থিতি তো আসলে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এই ভূখণ্ডের এবং আপনার যখন একটা সরকার শক্তিশালী হবে না বা স্ট্যাবল না হবে পরিস্থিতি, তখন এই যে বিদেশি মিত্র বলেন আর শত্রু বলেন আর সুবিধাভোগীর বলেন, তারাও তখন বলবে তোমার ইলেকশন তো ক্রেডিবল ইলেকশন না, ইনক্লুসিভ ইলেকশন ছিল না। ওকে, এই ভূখণ্ডের রাজনীতির গতি প্রকৃতি বহু বছর ধরে আপনি এর চরিত্র জানেন, আমরাও কিছুটা বুঝি। হ্যাঁ, জামায়াত ইসলামকে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি হিসেবে, গণহত্যাকারী শক্তির অংশ হিসেবে একে আওয়ামী লীগ বা বিএনপি কারোই তো নেবার কথা ছিল না সঙ্গে।
কিন্তু উভয় পক্ষই তো কখনো না কখনো নিয়েছে। জাতীয় পার্টি 90 গণ অভ্যুত্থানে পরাজিত হওয়ার পরে পতিত ওই স্বৈরশাসকের দলকে আওয়ামী লীগ বা বিএনপি কারোই তো সঙ্গে নেবার কথা ছিল না, এবং জোটে অন্যান্য যে শরিক দল ছিল তাদেরও মেনে নেবার কথা ছিল না, কিন্তু কৌশলগত কারণে তো নিয়েছে। সেজন্য বাংলাদেশের রাজনীতিবিদরা খুবই নির্লজ্জ একটা কথা খুব অবলীলায় বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। তো এই শেষ কথা বলে কিছু নাই বলে যখন যে কোনো দিকে হেলতে পারে, যে কাউকে কোলে তুলে নিতে পারে, যে কাউকে ছুঁড়ে ফেলতে পারে, সেই বিবেচনায় বাংলাদেশে বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, যারাই ক্ষমতায় আসুক বা XYZ, যেহেতু বিএনপি বড় দল হিসেবে যা কিছুই বলুক, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, এটা মোটামুটি সবাই ধারণা করেন। কিন্তু বিএনপিকে তখন এই এনসিপি, জামায়াত ইসলাম এবং পতিত আওয়ামী লীগ এরা কোনো না কোনোভাবে আবার যে তাদেরকে বিপর্যস্ত করবার চেষ্টা করবে, এইটা অমূলক না, মিথ্যা না, এটা ধারণা করা যায়। সেই ক্ষেত্রে বিএনপিকে ওই স্ট্র্যাটেজি নিয়েই রাজনীতি করে জনগণের পক্ষে যদি বিএনপি থাকে, রাষ্ট্র পরিচালনার সময় তারা যদি এইটা প্রমাণ করতে পারে যে বিএনপি জনগণের পক্ষে শক্তি, তাহলে তাদেরকে খুব বেশি বিপর্যস্ত করতে পারবে না। আপনাকে একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তাদেরকে ডিস্টেবিলাইজ করবার জন্য 5 বছরের মধ্যে 100 দিনের উপরে 173 দিন হরতাল করলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি মিলল, জামায়াত মিলল, সবাই মিলল, এবং এক পর্যায়ে তারা একতরফা 96 একটা অত্যন্ত বিতর্কিত নির্বাচন করে ফেললো। নির্বাচন করার পরে তারা তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে ছেড়ে দিল। তখন কিন্তু বিএনপি একা হয়ে গেল এবং খুবই বিপর্যস্ত রাজনৈতিক শক্তি হলো। সেই নির্বাচনে কিন্তু বিএনপি 117টা আসন পেল, কারণ বিএনপিকে তখন জনগণ গণশত্রু মনে করেনি, যে কারণে 96 জুনের সুষ্ঠু নির্বাচনে বিএনপি কিন্তু 117টা আসন সম্ভবত পেল, আমি যদি ভুল করে না থাকি। এটা হচ্ছে জনগণের শক্তি। সবসময় যে ক্ষমতায় থাকতেই হবে বা রাষ্ট্র পরিচালনা তারা একাই করবে, এই মনোভাব রাখাও খুব জরুরি না। যদি তারা জনগণের পক্ষের শক্তি এইটা প্রমাণ করতে পারে তাদের কাজে আচরণে, তাহলে জনগণই তাদের রক্ষা করবে। সেইখানে পতিত গণহত্যাকারী, 71-এর গণহত্যাকারী কিংবা অন্য কেউ যদি সবাই একও হয়, তাতে সরকারকে বিপর্যস্ত করতে পারবে। তাদের হয়তো সরকারকে রিজাইন করতে বাধ্যও করতে পারে, পদত্যাগ করে টোরে, অতীত এরকম হয়েছে। কিন্তু নির্বাচন যদি হয়, এবং নির্বাচনটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ভবিষ্যতে, অন্তত কয়েকটা নির্বাচন, যেই জামায়াত ইসলাম, যেই বিএনপি সহ এই দলগুলো 16 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার, 14 আগে থেকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আবেদন নিবেদন করেছে, সব করেছে, তারা কোনো অজুহাতেই আর সহসাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। সেটা তাদের রাজনীতির মৃত্যু হবে। তাইলে সেই অবস্থায় বিএনপি হোক, রাষ্ট্র পরিচালনা আসলে তাদের মাথায় রাখতে হবে যে 5 বছর পরে হোক বা যেদিন নির্বাচন হোক, আমাদেরকে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। সুতরাং তাদেরকে জনগণের পক্ষের শক্তি হতে হবে। জনগণের পক্ষের শক্তি হয়ে তারা যদি কার্যক্রম চালাতে পারে, দেশ চালাতে পারে, তাহলে ওই কারা কারা মিলল কী করলে এটা বড় ইস্যু হবে না। আর যদি জনগণের পক্ষে তারা পক্ষের শক্তি, এটা যদি জনগণকে কনভিন্স করতে না পারে তাদের কাজ দিয়ে, ভূমিকা দিয়ে, আচরণ দিয়ে, তাহলে ওই সব দল মিলুক বা না মিলুক, এদেশের জনগণই রাস্তায় নেমে তাদেরকে আবার নামাবে। সুতরাং এইটা ইস্যুটা অন্যদিকের, ইকুয়েশনটা অন্যদিকের, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে যদি টিকে থাকতে হয়। আবু সাঈদ খান, শেষ রায় দেওয়ার মালিক তো জনগণ। তো জনগণের রায়ে আজকের যে বাস্তবতা, বিএনপি এগিয়ে আছে। হ্যাঁ, এটা হতে পারে। আমারও মনে হয় যে এটা যদি 6 মাস আগে নির্বাচন হতো, ডাকসু চাকসুর আগে যদি নির্বাচন হতো, সিনারিওটা বিএনপির জন্য আর একটু ভালো ছিল। একচেটিয়া নিয়ন্ত্রণে থাকতো। হ্যাঁ, একচাটিয়া নিয়ন্ত্রণে থাকতো, একচাটিয়া নিয়ন্ত্রণে। সেটা ভালো নাও হতে পারতো আবার। আচ্ছা, যা হোক, সেটা বিষয়। তারপর হচ্ছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে কি হবে না হবে, সরকার চালাতে কতটুকু সফলতার পরিচয় দেবে, সেইটা মানে ফোরকাস্ট করার মতো অবস্থা এখন নেই। কিন্তু যে বাস্তবতা, তবে বিএনপিকে যেটা কৌশলী অবস্থান করার দরকার, রাজনীতিতে মিত্রও দরকার। এবং সেই মিত্র মানে কারা? নিশ্চয়ই অন্য অন্য রাজনৈতিক দল, সমমনাদের কাছে রাখা,
সামাজিক সাংস্কৃতিক শক্তি এবং বিভিন্ন রকম যে পেশাজীবী তাদেরকে সঙ্গে রাখা, এসব বিষয়গুলো কিন্তু রাজনীতিতে গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সময়ে এদেরকে যখন নিয়ন্ত্রণের বাইরে সব চলে যায়, এমনকি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার তার কার্যকারিতা হারায়। তো এটা ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য সব ক্ষেত্রেই কিন্তু এই সামাজিক সাংস্কৃতিক প্রশাসনিক এই সমস্ত জায়গা তার অবস্থানগুলোকে দৃঢ় করার দরকার। সেই ক্ষেত্রগুলোতে আমার মনে হয় বিএনপির এখনও ল্যাকিং রয়ে গেছে। তো এইটা যত দ্রুত তারা কাভার করতে পারে, কেন বিএনপি ক্ষমতায় যাবে স্বতঃস্ফূর্ত জনগণের সমর্থনের ভিতর দিয়ে এবং সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসাবে না, ততটা না। এর মানে এই না, আমি বলতে চাই না যে বিএনপি সংগঠিত না, নিশ্চয়ই সংগঠিত, কিন্তু সবচেয়ে বড় তার শক্তিটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনগণের স্বতঃস্ফূর্ততা। এবং 91 সালেও বিএনপি কিন্তু স্বতঃস্ফূর্ত মানে জনসমর্থনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় গিয়েছিল। 91 সালেও বিএনপির বহু জায়গায় প্রার্থী ছিল না এবং নতুন প্রার্থী দিতে হয়েছে। প্রার্থী দিতে বিএনপি নিজেও ভাবেনি যে ক্ষমতায় চলে যাবে, আর আওয়ামী লীগ তো সরকারই গঠন করেছিল প্রায়। এই যে ব্যাপারটা, তো তাহলে যে জিনিসটা দাঁড়ায় হচ্ছে যে স্বতঃস্ফূর্ততা এবং জনগণ সবসময় জনগণের স্বতঃস্ফূর্ততাই হচ্ছে বড় শক্তি। 70-এর নির্বাচনেও স্বতঃস্ফূর্ততাই ছিল সবচেয়ে বড় ব্যাপার এবং 70-এর আগে পুলিশ প্রশাসন সব কিছুই কিন্তু পাকিস্তানপন্থীদের পক্ষে ছিল, কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ততার কাছে সবাই কিন্তু নির্বাচন ঘনিয়ে আসতে লাগলো, সবাই তার দল বোল ভোল পাল্টাতে লাগলো এবং দেখা গেল সব জনগণের পক্ষে চলে আসছে। এবারও যেটা আমরা দেখতে পাচ্ছি বিএনপির সেই ইতিবাচক অবস্থানে, অর্থাৎ জনপ্রিয়তার শীর্ষে আছে এবং সেই শীর্ষে থেকে সে তারা নির্বাচন করবে, কিন্তু বিএনপিকে দলটাকে দায়িত্বশীল আচরণ করার দরকার, দলটাকে গোছানোর দরকার এবং দলের মধ্যে গণতন্ত্র চর্চা করার দরকার। যে কথাটা আমি বারবার বলেছি, দলের ভিতর গণতন্ত্র চর্চা হয় না। এই যে বিএনপিতে যে 60-70টা জায়গায় বিদ্রোহীরা মাথা চাড়া দিয়ে উঠেছে, বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা বহাল দাপটের সঙ্গে আছে। কোনো কোনো জায়গায় সরকার বিএনপি ঘোষিত মনোনীত প্রার্থীর বাইরেও প্রার্থীকে নামতে দিচ্ছে না, মাঠে নামতে দিচ্ছে না এবং বিদ্রোহীরা আরও বেশি দাপট দেখাচ্ছে। এরকম ঘটনা কিন্তু বেশ কিছু আছে। এইটা কারণটা কি? এর কারণ হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে নিচের দিকের মতামতটা সংগ্রহ করা হয় না, উপরের মতামতে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। যেমন অন্য অন্য দেশে সেখানে নিচের গ্রাসরুট থেকে মতামত নিতে হয়, কোথায় কোথায় তো প্রাইমারি হয়, আমেরিকাতে প্রাইমারি হয়, অর্থাৎ এখানে দলীয় নেতৃত্বের বাইরে তো বিদ্রোহকের প্রার্থী হয়ে যায়। এই আমরা তো মামদানির কথা জানি যে সিটি কর্পোরেশনে কিভাবে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়ে গেল। তো এই সুযোগটা তো থাকা উচিত। আমাদের মনে হয় রাজনৈতিক দলগুলো তারা ভাবতে পারে, অনেক সংস্কারের দাবি কিন্তু উঠেছে, কিন্তু দলের ভিতর প্রাইমারি করার যে ব্যাপারটা, যে নির্বাচিত নিচের দিকের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা, মানে দলীয় প্রার্থী নির্বাচন করা এবং যে প্রার্থীকে মনোনয়ন দেবে, যেটা এখন চলছে টপ টু বটম। হ্যাঁ, এখন উপর থেকে যেটা চাপিয়ে দেওয়া হয় নিচে মানে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে নীরবে মানে অনেক জায়গা বিদ্রোহ হয়। এই জায়গাটাকে প্রশমিত করা উচিত এবং গণতন্ত্র মানে হচ্ছে আপনি যেটা যথার্থই বলেছেন যে সেখানে মানে আরোহী পদ্ধতি হওয়া উচিত, নিচে থেকে মতামত উপরের দিকে আসবে এবং উপর থেকে অবরোহী পদ্ধতিতে সেই মতামতটাকে আবার নিচের দিকে পাঠিয়ে দেওয়া হবে। এই পদ্ধতিটা এখানে চালু হওয়া দরকার, যেটা এখানে চালু নেই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমি আবু সাইদ খান এবং ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক তফসিল ঘোষণা, উপদেষ্টাদের পদত্যাগ, নির্বাচনের তারিখ সবই হচ্ছে এবং আমার টেবিলের দুই প্রান্ত থেকে অতিথিরা বলছেন যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে অনেক আগে থেকেই, আনইউজুয়াল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাট সবাই করেছেন এবং ট্রেনও উঠে পড়েছেন। সরকারের দিক থেকে বলা হচ্ছে কেউ একদিনও নির্বাচন পেছাতে পারবে না। যারা নির্বাচন সবচেয়ে বেশি চান কিন্তু যদি সংশয় প্রকাশ করে নির্বাচন নিয়ে, তাদেরকে আবার স্বৈরাচারের ফ্যাসিস্টও বলা হচ্ছে। সো নির্বাচন নিয়ে কোনো সংশয় প্রকাশ করা যাবে না, কিন্তু আমার মনে হয় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা কোনো অসমীচীন হবে না।
যে একটা ভালো নির্বাচন দরকার আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতার জন্য এবং ভবিষ্যতে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের করা দরকার। এবং আমরা আশা করব যে সেই ধরনের নির্বাচন যেন হয়, কোনো ফার্সিক্যাল ইলেকশন 14, 18 বা 24-এর নির্বাচনের ধারাবাহিকতার কোনো নির্বাচন নিশ্চয়ই বাংলাদেশ কন্টেন্ট করতে পারবে না। একই সঙ্গে এই প্রশ্নটাও জরুরি যে এই নির্বাচনের মধ্য দিয়ে, এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে যেন এমন কোনো ফলাফল বেরিয়ে না আসে, যেহেতু নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত যেভাবেই বলুন না কেন কিছু না কিছু প্রশ্ন তুলবার সুযোগ থাকবেই, আগামী বলে দেওয়া যায়, যেটা বাংলাদেশের যে মূল চরিত্র, বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছিল বা গত 53-54 বছরে বাংলাদেশের জনগণের যে সংগ্রাম, যে আকাঙ্ক্ষা, সেখান থেকে ভিন্ন কোনো ধারায় প্রবাহিত হয় এমন একটা বাংলাদেশ বা ভবিষ্যতে হতে পারে এমন কোনো ফলাফল যেন না হয়, সেই লক্ষ্যে আসলে সংশ্লিষ্ট সকল মহলকে অনেক বেশি সজাগ, সতর্ক এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি কোনো ম্যানিপুলেশনের কথা বলছি না, ফ্যাব্রিকেশনের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে রাজনৈতিকভাবে সেই সজাগ এবং সতর্কতা অত্যন্ত জরুরি এবং সক্রিয়তাও জরুরি। একই সঙ্গে যারা নির্বাচনে বিজয়ী হবেন, যেমন আমার দুই অতিথি মোটামুটি নিশ্চিত প্রতিদিন তৃতীয় মাত্রার টেবিলে যাদের নিয়ে বসি, মত পথ যাই হোক না কেন, সবাই ধরেই নিয়েছেন এবং সকল জরিপ 2-1টি ব্যতিক্রম বাদ দিয়ে সবাই বলছেন যে মানুষ ভাবছে যে বিএনপি এবার ক্ষমতায় আসবে, আর বিএনপি তো ভেবে বসেই আছে। যদিও কোনো কোনো জরিপ বলছে যে বিএনপির ঘাড়ের উপরে অন্য একটি শক্তি নিঃশ্বাস ফেলছে, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে যদি আমরা ধরেও নেই, অনুমান করে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু বিএনপির প্রস্তুতিটা আমরা দেখতে চাই সরকার পরিচালনার জন্য। নাগরিক হিসেবে এটি আমাদের জানবার অধিকার আছে, গণমাধ্যমের জানবার অধিকার আছে, কাদের নিয়ে তারা দেশ শাসন করবে, কে কোন দায়িত্ব পালন করবে, কী তার পরিকল্পনা, এই যে চ্যালেঞ্জগুলো অর্থনীতি, সমাজ, রাজনীতি, কূটনীতিতে, সেগুলো সে কীভাবে মোকাবেলা করবে। এই যে বাংলাদেশ ক্ষমতায় একটা দল যাওয়ার পরেই 26 সালে যদি ঠিকঠাক মতো ইলেকশন হয়, এলডিসি গ্রাজুয়েশন হবে, এই গ্রাজুয়েশনের পরে এই গ্রাজুয়েট বাংলাদেশ আসলে তার সামনে নতুন যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবে, এগুলোর সুস্পষ্ট একটা ধারণা ইশতেহারে তো দেওয়া দরকারই, এমনকি মানুষের মনোজগতের মধ্যে নিয়ে যাওয়া তার দরকার। গণতন্ত্রের কথা বলেছে, তারা গণতান্ত্রিক আচরণ করবে, গণতান্ত্রিক হয়ে উঠবে দল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিন্তু তার দলের ভেতরে গণতন্ত্র কতখানি আছে বা তার দল কীভাবে গণতান্ত্রিকভাবে রাজনীতিটা করবে সেটাও আমরা বুঝতে চাই। একই সঙ্গে বুঝতে চাওয়া খুব জরুরি, বিএনপিকে আমরা একদিন পর্যন্ত একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি হিসেবে দেখা হচ্ছে, এখন তারা মধ্যপন্থার বা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চাইছে। সো এখানে আবার সেন্টার লেফট যে পলিটিক্স বা আওয়ামী লীগের যে ধারা, সেই ধারাটা ইনভিজিবল। এই জায়গায় বিএনপি আসলে কী ধরনের রাজনীতি করবে, তার রাজনীতিটা কী হবে আগামী দিনে, এবং সেটা যেন একটা সকাল বিকাল পরিবর্তন না হয়, সেরকম একটা ধারণা কিন্তু জনগণের সামনে স্পষ্ট করা দরকার বাংলাদেশের ভেতরকার রাজনীতির জন্য এবং বৈশ্বিক বাস্তবতায়ও, বৈশ্বিক সম্পর্কের জন্য সেটা তার জন্য খুব জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।